নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে গল্পটির ৪৩তম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। বাংলাদেশের মাটিতে টপ অর্ডার হাই সিক্রেট স্ট্যাম্প দিয়ে নিষিদ্ধ করা হয়েছে জঙ্গি সংগঠন 411। আপাত দৃষ্টিতে তাদের নামকরণ বিষয়টি জনগণের কাছ থেকে লুকানো এবং স্রেফ উচ্চ পর্যায়ের আলোচনার তাগিদে আখ্যায়িত করা হয়েছে। সেটা কোনো মিডিয়া কভারেজে এখনো এ শীর্ষক কোনো তথ্য প্রকাশ পায়নি। পেলেও দেশের মুখ্য সংবাদ মাধ্যমগুলোর ভেতরে স্থান নেয়নি কিছু জাতীয় নিরাপত্তার সাপেক্ষে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর তৎপরতায় এখনো চলছে নীরব ঘাতক অভিযান। কিন্তু চতুর কিছু বুদ্ধিজীবী মস্তিষ্কের দরুন সফল হচ্ছে না বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দল। দেশের ইন্টেলিজেন্স সংস্থা এনএসআই তথা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, ডিজিএফআই তথা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স সশস্ত্র বাহিনী সংবলিত তথ্য মতে দেশে কয়েক বছর ধরে 411 সংগঠনের কোনো কার্যক্রম সক্রিয় ছিল না। ধরে নেওয়া হয়েছিল দেশের সব খুঁটি উৎখাত করতে নিরুদ্দেশ হয়েছে তারা। কিন্তু সব ধারণাকে ভণ্ডুল করে দিয়ে গত ১.৫-২ বছর থেকে আবারও কিছু কিছু জায়গায় পরিলক্ষিত হয়েছে সতর্কমূলক সিগন্যাল। আবারও নিজ গায়ের আসল পোশাক বদলে সাধারণ পোশাকে ঢুকে পড়েছে দেশের নিরাপত্তা ব্যবস্থায়। তবু আশানুরূপ কোনো ফলাফল হাতের নাগালে ধরা দিচ্ছিল না কেন জানি। সীমান্তবর্তী এলাকাগুলোতে কড়া পাহারা দেয়া সত্ত্বেও দেশের ভেতর প্রবেশ করছিল নানা রকম বিস্ফোরক দ্রব্য, ভয়ানক সব দুর্ধর্ষ অস্ত্র, মারণঘাতী কিছু বিপজ্জনক জিনিস। 411 সংগঠনের অন্যতম এবং ভয়াবহ এক কর্মকাণ্ড হল নারীদের মাধ্যমে নিজেদের কর্মসাধন করা। বিরাট বড় এক চেইন র্যাকেট দেশের চতুর্দিকে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে, কিন্তু ধরা যাচ্ছে না মূল কেন্দ্রবিন্দুকে। এমন একটি ভয়াবহ সংগঠনের চক্ষুগোচরে কি করে নাবিলা হক ফিহা আটকালো তাই নিয়ে ভেবে চলেছে লাবিব। তার হাতে আসা কিছু তথ্য থেকে এটুকু নিশ্চিত হতে পেরেছে, জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা হওয়া একটি অনুষ্ঠান থেকেই 411 সংগঠনের কোন হর্তাকর্তা ব্যক্তি উপস্থিত ছিল। তাদের রিক্রুটমেন্ট লিস্টে প্রয়োজন ছিল এমন এক মেয়ে যার বয়স 16 থেকে 20-এর ভেতর, দৌড়ঝাঁপ সহ কিছু বাহ্যিক কর্মকাণ্ডে সমান তালে পারদর্শী। কিন্তু তবুও একটা কিন্তু এখানে থেকেই যায়। সংগ্রহ করা এ তথ্যের ভেতর ফাঁকফোকর রয়েছে কিনা সেটাও বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। ডেস্কের ওপর মেলে রাখা নোটেড পয়েন্টগুলোতে কলম ঘোরাতেই হঠাৎ কাঁধে অনুভব করলো নরম স্পর্শ। তুমি এখনো কাজে বিজি? কতগুলো ফোন করেছি তোমায়, একটাও দেখেছ? নারী কণ্ঠের মিষ্টি আওয়াজে লাবিবের মনটা ঝাড়া দিয়ে ওঠে। কাঁধে রাখা নরম হাতটার ওপর নিজের হাত বসিয়ে ক্লান্ত গলায় বলে, আই ওয়াজ বিজি মাই লাভ। দেখছই তো ডেস্ক ভরা কাজ নিয়ে বসে আছি। তুমি কখন এলে? সাদা রঙের লম্বা ফতুয়া পরা মেয়েটির পাশে একটা চেয়ার টেনে বসলো। কোলে থাকা ভার্সিটির ব্যাগটা লাবিবের কাগজ এলোমেলো করা ডেস্কের ওপর রেখে বলল, ল্যাব শেষ করে মাত্র এলাম। বাসে উঠে কতগুলো যে কল দিয়েছি। কোথায় রাখো ফোন? কল কি একটাও শোনোনি? টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে বাগদত্তার ছোঁয়ার হাতে গ্লাসটা ধরিয়ে দেয় লাবিব। মুখে একগাল হাসি ফুটিয়ে বলে, ফোন সাইলেন্ট করা ছোঁয়া। তুমি যে আজকে আসবে এটা তো আমি জানতাম না। আম্মার সঙ্গে দেখা করেছ? হ্যাঁ, দেখা করে আসলাম। তুমি আন্টির দিকে নজর দাও না দেখে উনি খুব আপসেট। তুমি এরকমটা করলে আমিও কিন্তু তোমার উপর রাগ করে থাকবো। আহা, আম্মার সঙ্গে তোমার কি জোড়া? আম্মা এসবে ব্যস্ত। আব্বা অবসর নেওয়ার পর থেকেই আমাকে নিয়ে অতিরিক্ত টেনশন করা শুরু করে দিয়েছে। তুমি তো সর্বক্ষণই আমার সঙ্গে থেকেছ। আমার কাজ কি ধরনের সব তো তুমি জানোই। জানি বলেই তো ভয়টা হয় খুব লাবিব। তুমি সেটা বোঝো না। আর্মিতে যখন ট্রেনিং এর জন্য তুমি গেলে সেই সময় যদি আন্টির মুখটা দেখতে। যাই হোক, বাদ দাও। তোমার খবর বলো, কি করছিলে তুমি? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? ছোঁয়ার ব্যাগটা অল্প একটু সরিয়ে সেখান থেকে বের করে আনলো A4 সাইজের একটা কাগজ। ছোট্ট নামটা দেখিয়ে বলল, নামটা দেখো তো চিনো কিনা। আগেও এ ব্যাপারে তোমার সঙ্গে আলাপ করেছি। কাজল রাঙা চোখ দুটো ছোট ছোট করে নামটা ঠোঁটে নাড়িয়ে পড়ল ছোঁয়া। লাবিবের মুখের দিকে তাকিয়ে বলল, সাইদ ভাইয়ার স্ত্রী না? কারেক্ট। নাবিলা মেয়েটাকে নিয়ে কি সমস্যা হয়েছে লাবিব? তুমি মেয়েটাকে নিয়ে কি কাজ করছো? লাবিব মোদ্দা কথাটা পুরোপুরি খোলাসা না করে যতটুকু বললে ছোঁয়ার বুঝতে সুবিধা হয় ঠিক ততটুকুই জানিয়ে বলল, একটা জটিল কেসে এই দুষ্টু বেচারি মেয়েটা জড়িয়ে গেছে। তাও এমন একটা জায়গায় জড়িয়েছে যেখান থেকে বের করে আনতেও অনেক ক্লু দরকার। হাতে ক্লু নেই।
এই ক্লু খোঁজাখুঁজির জন্যই আজ অফ ডে কাটাচ্ছি, সিক লিভ নিয়ে। ছোঁয়া আশ্চর্য হবার মতো ভঙ্গি করে বলল, কি যাতা বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? তোমার কাজ যে কি ভয়ানক রকম ডেঞ্জারাস, সেখানে তোমার কেসে কিনা নাবিলা জড়িয়ে গেছে। সাইদ ভাইয়া কিছু করছেন না এ ব্যাপারে? লাবিব মুখ ভরা নিঃশ্বাস ছেড়ে বলল, করলেও সেটা ডিসক্লোজ করবে না ছোঁয়া। তুমি তো তোমার হ্যান্ডসাম দ্য গ্রেটেস্ট ভাইয়ার নেচার সম্পর্কে জানোই। বিয়ে করেছে সেই কবে, অথচ আজ কিনা বউকে নিয়ে হানিমুন ট্রিপে গেল, তাও আমি ব্যবস্থা করে দিলাম। তাহলে বোঝো ঘটনা। ছোঁয়া ঠোঁট মুচড়ে কপট দুষ্টু হাসি দিয়ে বলল, তুমি কিন্তু আব্বুকে বলে বিয়েটা করে ফেলতে পারো লাবিব। আমার 4th সেমিস্টার প্রায় শেষ হয়ে আসছে। দুষ্টু দুষ্টু হাসিটা ধরতে পেরে লাবিব ডান চোখে টিপ মেরে বলল, চাইলে এখনই কাজীকে ডাকতে পারি। ডাকবো কি? জি না স্যার, আগে তোমার মিশন শেষ করো। আমি এসব মিশন ফিশনের ডামাডোল নিয়ে বিয়ের পিড়িতে বসতে চাই না। আমি তোমাকে ঠিক ঠিক মতো চাই, বুঝেছো? বিয়েতে সব ভাইয়াদের ইনভাইট করব লাবিব। আমি সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর একটা ওয়েডিং সেরিমনি করতে চাই। আমরা ঘুরতে যাব ইউরোপ, ঠিক আছে? লাবিব হাসতে হাসতে হবু স্ত্রীর প্রকল্পে সম্মতি জানিয়ে দিল। সবে তো বিয়ের হিড়িক শুরু, একবার শুধু কাঁধে চাপা মিশনটা শেষ হোক। ছোট্ট কেবিনের দরজাটা আটকে দিয়েই পায়ের তলার হিম অনুভব করলো ফিহা। মনে হলো বরফের এক টুকরো পরশ যেন কেউ ওর পায়ের নিচে ছুঁয়ে দিয়েছে। মুখ স্বাভাবিক করে ডান দিকের বার্থে বসে পড়তেই অপরদিকে মুখোমুখি বাড়তে নিজের ওভারকোটটা খুলে রাখলো সাইদ। বাল্বের উজ্জ্বল আলোতে দেখতে পেল জানলার পর্দাটা ভালোভাবে টেনে দিল কিনা। কি করতে চাইছে ঠিক বুঝে উঠতে পারছে না প্রহেলি প্রচ্ছন্ন মন। ফুল হাতা শার্টের কাফড বাটন দুটো কবজি থেকে খুলে আস্তে আস্তে স্লিভ দুটো কোণের কাছে ভাঁজ করে ফিহার কাছে এলো। নিজ বার্থে বসা ফিহা লক্ষ্য করল সে ওর গা ঘেঁষে বসছে, অতি সংলগ্ন। ভীষণ রুক্ষ হাত দুটো ওর কবঞ্চ কোমল গাল দুটোতে দৃঢ়ভাবে রেখে গাম্ভীর্য সুলভ কণ্ঠে অকাট্য ভঙ্গিতে বলল, কিছু কথা বলবো, মন দিয়ে সব কথা শুনবেন। প্রশ্ন থাকলে কাউন্টার করবেন, সন্দেহ থাকলে সরাসরি বলবেন। মুখ ঘুরিয়ে ইগনোর করা যাবে না। আমি কি কথা বোঝাতে পারলাম? ফ্যালফ্যাল করে দৃষ্টি নিবদ্ধ করা ফিহা নিম্ন অধরে দাঁত বসিয়ে ফের ওষ্ঠদয় স্বাভাবিক করল। দু গালের ওপর মানুষটা সব আঙুলের চাপ অনুভব করলেও বৃদ্ধাঙ্গুলটা ছুঁয়ে ছুঁয়ে চলছিল ওর পেলব ঠোঁটের আশপাশে। ভীষণ রকম কাছে এসে ওর লালচে নাকের অগ্রভাগে নাক ছুঁয়ে রাখল সাইদ। কণ্ঠে ঠান্ডা ঠান্ডা মাধুর্য ছড়িয়ে বলল, কথাগুলো অনুভব করুন নাবিলা। মাথা থেকে সব চিন্তা মুক্ত শ্বাসে ছেড়ে দিন। আপনার সামনে আপনার একান্ত পুরুষ, আপনার জনাব কথা বলছে। শুনুন, আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। সেখানে গভীর কুয়াশার জন্য এক হাত দূরত্বেও দেখা যায় না। শিরশির করে হাড় কাঁপানো ঠান্ডায় সব শরীর বরফ হয়ে আসবে। ছোট্ট একটা কাঠের ঘর, ভীষণ গরম, দরজা জানলা সব বন্ধ। নরম একটা বিছানায় আপনি এবং আমি দুটো মানুষ রয়েছি। ভীষণ ভারী পশমি এক কম্বলের নিচে আপনাকে আমি জড়িয়ে ধরে আছি। আপনার আঙুল খেলা করছে আমার চুলে। কখনো আপনি টুকটুক করে নানা গল্প করে যাচ্ছেন। আপনার আদর, আপনার ভালোবাসা দেওয়া মুহূর্তগুলো আকাশে ফুটে ওঠা সদ্য উদিত সূর্যের মতো রোমাঞ্চকর, সুন্দর। আপনার গায়ে মিশে থাকা পবিত্র ছোঁয়ার খুশবুতে আমার নিঃশ্বাস জড়িয়ে ঘুমানো। আপনার নরম আঙুলে আমার রুক্ষ আঙুল ডুবে দুটো হাত একত্র হয়ে আছে। সেই হাতের মতো আমার আপনার বিশ্বাসটাও ঠাসবুনোটে আটকা, শিকলাবদ্ধ এবং মজবুত। গলে যাওয়া কোনো আইসক্রিমের মতো বিগলিত হলো পেলব মন। লোকটার কথার জাদুতে মোহমুগ্ধ আকর্ষণ অজানা কোনো সুখ জগতে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে অবিরাম ঝরছে ফুলের বর্ষণ। পায়ের তলায় ঠেকছে তুলো তুলো ঘাস, দুহাতের মুঠোয় আসছে রঙিন স্পর্শের উচ্ছ্বাস। গম্ভীর মানব তার কথার ভাঁজে আবারও বাক্য তোরে বিদ্ধ করল ফিহাকে। কাল রাতে যা শুনেছেন সেগুলো আংশিক সত্য। আংশিক সত্য কখনো পুরোপুরি সত্য হতে পারে না। আপনার হাসি ভরা মুখ, আপনার বাচাল ভঙ্গির কথাবার্তা আমার ভীষণ পছন্দ। হয়তো আপনি আমার থেকে ঢের আলাদা বলেই নিজের জীবনের সঙ্গে জড়াতে আগ্রহ দেখায়নি। নাবিলা, নানা আপনাকে ছোট থেকেই ভালোবাসতেন, আমি কখনো বাসিনি, আত্মীয় হিসেবেও না। যে কথাগুলো আজ এই চলন্ত ট্রেনের বার্থ কোপেতে বলবো তা আপনার কাছে অতি জঘন্য শোনাতে পারে, কিন্তু এগুলো সত্যি কথা। আমি কখনো বাবার আদর পাইনি। বাবার ভালোবাসা কেমন হয় সেটা আমার পক্ষে জানাটা আপনার মতো সহজ ছিল না।
আমি খুব অন্যরকম একটা পরিবেশে বড় হয়েছি, যেখানে আমার দাদা 2 বিয়ে করেছিলেন। আমার কাকারা মনের দিক থেকে পশুর মতো হিংস্র, স্বার্থলোভী ডাকাত ছিল। বাবা আর্মিতে থাকায় কিছু কঠোর নিয়মের মধ্য দিয়ে আমাকে বড় করা হয়েছে। আপনি যেখানে মনের খুশি মতো সকাল 8টা-10টার দিকে ঘুম থেকে উঠতেন, সে সময় আমি উঠেছি সূর্য ওঠার আগে। আমাকে ছোট থেকে শেখানো হয়েছে বাবার উপার্জন থেকে বিলাস চিন্তা বর্জন করে চলতে। আপনি যখন এসএসসির পর 3 মাস ছুটিতে অফুরন্ত ঘোরাঘুরি করেছেন, আমি তখন টিউশন করা শিখে নিজের ক্যারিয়ারের দিকে ঝোঁকার চেষ্টা করেছি। আপনার মন খারাপ হলে রান্নাঘরে যখন তখন উকি দিয়ে মাকে খুঁজে পেয়েছেন। আমার মানসিক যুদ্ধটা বদ্ধ ঘরে একা কাটিয়েছি। সপ্তাহে ছুটির দিন ছাড়া আমি আমার মায়ের মুখটা 24 ঘন্টার জন্য দেখতে পেতাম না। আমার ইন্ট্রোভার্ট স্বভাবের জন্য মেয়েরা কাছে ঘেঁষতে ভয় করত, সর্বদা দূরে দূরে থাকতো। যেখানে আমার 4 বন্ধু ওই বয়সটা পার করেছে আনন্দ ফুর্তির সাথে। তাই নিজেকে বলি অপয়া। আমি হাত দিয়ে যাই ছুঁই তা দুঃখ হয়ে যায়। আরকো হাসানের ছোট্ট এক গানের লাইনের মধ্য দিয়ে ও নরম গাল দুটো ছেড়ে দিতে বাধ্য হলো সাইদ। হাতের তালু ভিজে উঠেছে। যে ছোট্ট মুখটি দৃঢ়বদ্ধ করে ধরেছিল, সেই মুখে এখন চোখ কুকড়ে নিম্ন ঠোঁট মুখের ভেতর ঢুকিয়ে দাঁত দ্বারা আটকে রেখেছে। সরু নাকের ওপর গাঢ় রক্তিম ছাঁচ। দুটি ছোট ছোট মুষ্টির ভেতর সাইদের ধূসরবর্ণ শার্ট বুকের কাছে খামচে ধরা। বিপন্ন অবস্থা দেখে সাইদ বুকের কাছে খামচে ধরা হাত দুটো নিজের মুঠোয় আবদ্ধ করে বলল, মাইগ্রেনের ব্যথা বাড়াবেন, শান্ত হন। বাকি আলোচনা কাঠের ছোট্ট ঘরে পৌঁছলে করব। এখানে শোবার ব্যবস্থা আছে, আপনি শুয়ে পড়ুন। দুটি কুকড়ে রাখা হরিণী দীঘল চোখ ছলছলে খোর বর্ষণ নিয়ে তাকালে টুপ করে 1 ফোঁটা বৃষ্টিকণা ঝরে পড়ল। খামচে রাখা হাত দুটো ঢিলে করে দিয়ে সাইদ নত চোখে দেখল তার ইস্ত্রিযুক্ত শার্ট শত ভাঁজে কুকড়ে গিয়েছে। হাসল কিঞ্চিত। মুখ তুলে তাকালে গলার স্বর খুঁজে পাওয়া ফিহা আটকে আটকে বলে উঠল, ঘুমাবো আমি, আপনি আমার পাশে থাকুন। আমি আপনার পাশেই আছি, আপনি শুয়ে পড়ুন। এখানে এইটুকু বেডে আপনার জায়গা হবে না? সাইদ চোখের গহনে হাসি মাখিয়ে বলল, আপনি চাচ্ছেন পাশে ঘুমোই? হয়তো। জাদ্রেল মেজাজে প্রশ্ন করে সাইদ। হয়তো? মুখটা নত করে বলে ওঠে ফিহা, আপনার ইচ্ছে? আমার ইচ্ছে খারাপ ইচ্ছে, সেটা বার্থকুপের জন্য সুইটেবল নয়, থাকুন। ভেজা পাপড়ির চোখ দুটো অর্থপূর্ণ দৃষ্টিতে সাইদের দিকে তাকালে ইচ্ছেটুকু বুঝতে বেশি কষ্ট হলো না তার। পায়ের জুতো জোড়া খুলে বার্থে উঠে পড়লে ফিহা গা কুকড়ে দেয়াল ঘেঁষে শুয়ে পড়ল। আগে থেকে মজুত করা পাতলা একটা কম্বলে দুজনকে ঢেকে শয্যা গ্রহণ করলো সাইদ। কম্বলের নিচ দিয়ে বাড়িয়ে দেওয়া বিপজ্জনক হাতের সারাশি ঝটকায় দুর্গকঠিন বুকের ভেতর ছিটকে এলো ফিহা। চোখ বন্ধ করে গভীর এক বুক শ্বাস নিলে ছোট্ট ফুসফুস ভরে উঠল ঘুমাচ্ছন্ন মাদকতায়। গাল ছুঁয়ে রাখলো তার পুরুষ্টু বুকে। নিজেকে সম্পূর্ণরূপে সাইদের অস্তিত্বে আবদ্ধ করে খুঁজে নিল ঘুম পরশ। ব্যথাতুর কপালের বাদিকে খড়খড়ে রুক্ষ আঙুলের অতন্দ্র সেবায় ঘুমিয়ে পড়ল ফিহা। ফিসফিস করে প্রবল শ্রান্তির ঘরে বুকের মধ্য থেকে বলে উঠল, জনাব, উঠবেন না, মাথা ব্যথা করছে, থাকুন। তেমনি ফিসফিস স্বরে ভরাট কণ্ঠটা বলে উঠল কানে, উঠব না, স্লিপ টাইট ওয়াইফ। ঘন কুয়াশা মরানো একখণ্ড সবুজ স্বর্গ। ধোয়াটে ধূসর কুণ্ডলি পাক খেয়ে খেয়ে ছড়িয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের শীতল হাওয়ায়। বাতাসে হিমস্পর্শী কাঁপন। দিনে নিভু নিভু আলোয় নুজ বুড়ির মতো ঘুমিয়ে রয়েছে নবম ইকো রিসর্টে। কুয়াশার ঘন আস্তরে 1 হাত দূরত্বও স্পষ্ট নয়। নরম তুলতলে বিছানায় গুটিসুটি পাকিয়ে ওম জোড়ানো কম্বলটা গায়ের ওপর আরেকটু টেনে নেয় রমণী। ঠান্ডা পা দুটো কমলের উষ্ণতায় মুড়িয়ে নিতেই চোখের সামনে থেকে কিঞ্চিত সরালো কম্বলটা। ঘুম আধো আধো চোখে দেখতে পেল নাক অবধি মুখটা ঢেকে রেখেছে লোকটা। কপাল ছাওয়া চুলগুলো স্পর্শ করছে তার ঘুমন্ত দুচোখ। চেহারা থেকে সব কাঠিন্য ভয়াল ভাব উবে গিয়ে সেখানে ভর করেছে একরাশ মোলায়েম শ্রী মায়া। ট্রেনের ছোট্ট কেবিনে ঘুম মাখো মাখো সময়টুকু ভীষণ আরামদায়ক হলেও ফিহা জানে অপ্রশস্ত বেডে শুয়ে থাকতে এই মানুষটার ভীষণ কষ্ট হয়েছে। তবু মুখ ফুটে বলেনি নিজের সমস্যার কথা। বারবার দেখে রেখেছে ফিহা বাঁ দিকের চোটে ভুলবশত ভর দিয়ে না ঘুমায়।
পুরোটা ভ্রমণ ফিহা ঘুমিয়ে ঘুমিয়ে এলেও রিসর্টের কাট কটেজ পর্যন্ত আসাটা যে কি করে সম্পন্ন হলো তা এখনো রহস্য। মাইগ্রেন ও মাথার চোটে ট্রেন ভ্রমণের ঘটনাটুকু স্মরণে আছে ঝাপসা ঝাপসা, তেমন আর কিছু মনে নেই। পর্দার ফাঁক গলে ঢুকে পড়া ফর্সা আলোর আন্দাজ করতে পারল বাইরে বোধহয় শীত ফ্যাকাশে সকাল। বুকের ভেতর উচাটন করা অনুভূতিরা তার ঘুমন্ত মুখকে কাছ থেকে দেখার দুর্লভ ইচ্ছা পোষণ করছে। আস্তে করে তার মুখ থেকে কম্বল সরিয়ে দেখতে লাগলো ঘুমঘোর দীপ্ত আদল। ঘুমালে তাকে জাদ্রেল বলে মনে হয় না, মনে হয় না শঙ্কা উদ্রেক করা কোনো রুক্ষ মেজাজি পুরুষ। দ্রুত দুষ্টু ঠোঁটের আশপাশ চাপা কলির মতো আঙুল স্পর্শ করলে শিরশির করে ওঠে বুকের ভেতর। এ ওষ্ঠদয় ওকে কেমন করে যেন ছুঁয়ে দেয়। পেলক ত্বকের ওপর স্পর্শ করে না, স্পর্শ করে যেন বুকের ভেতরে বন্দি প্রাণ পাখিটাকে। কম্বলটা কিঞ্চিত উপরে তুলে দেখলো গায়ে তার গত রাতের ধূসর শার্ট, বুকের কাছে সবকটা বোতাম খোলা। হাত বাড়ালে স্পর্শ করতে পারবে মানুষটার আতপ্ত দুর্গ কঠিন বুক। বিয়ের এতগুলো দিন পার হলেও এখনো ওর সম্মুখে শার্টহীন গায়ে ধরা দেয়নি কেন জানি। যদিও ফিহা জানে তার সুদেক্ষী বহ বেশ প্রশস্ত এবং শরীর চর্চা করা ব্যক্তির ন্যায় আকর্ষণ সুলভ। এ বালিশ থেকে ওবালিশের কিয়ৎ দূরত্বটার অবসান ঘটিয়ে বুকের উত্তাপে শরীর জড়িয়ে নরম দুটি হাতে মিশে রইল। ঘুমের রেশ একটু একটু করে কমে এলে অস্বচ্ছ দুটো চাহনি ছুড়ল সাইদ। তার দেহে আরেকটি প্রাণের হৃদস্পন্দন গভীরভাবে অনুভব করে ঘুমাচ্ছন্ন কণ্ঠে বলল, উঠে গেছেন? চট করে কিছুটা চমকে গেলেও সরল ঠোঁটে হাসল ফিহা। পাতলা দু ঠোঁটের হাসির রেশ মাখিয়ে তার কাছে মাথা রেখে বলল, ট্রেনে বেশি কষ্ট হয়েছে? অভ্যস্ত। এটা কোনো উত্তর হলো? কষ্টের প্রশ্নটা আমার করা উচিত ছিল, মাথার চোটটা আপনি আমার গাফিলতিতে পেয়েছেন। হুট করে নিকশ কালো অন্ধকার ছোবল ফিহার মুখের ওপর ছায়াপাত ঘটালো। সকালটা কি চমৎকার একটা মন নিয়ে শুরু করেছিল, অথচ একে একে স্মরণ হতে লাগলো প্রতি বিশ্রী ঘটনার টুকরো অংশ। ফিহার অন্দর অবস্থা ঠাওর করতে পেরেই বোধহয় কম্বলের নিচ দিয়ে ভারী হাতটা বাড়িয়ে দেয় সাইদ। সুকোমল ফুলের মতো নরম শরীরে হাতটা রেখে চোখের চাহনি দিয়ে যেন বোঝাতে চাইল তাকে ভুল বোঝা না হোক, সে সব কিছুর জবাব দেবে। অভ্যস্ত সেই হাতের পরশে নির্ভয় ফিহা তার ডান গালটা নরম হাত দিয়ে ছুঁয়ে বলল, স্বাভাবিক হন। আমি শুরু থেকেই বলেছি কিছু জিনিস স্বাভাবিক না করলে আপনার ভেতর খচখচানি থেকে যাবে। অতি ইন্ট্রোভার্ট ব্যাপারটা অনেক সময় মানুষকে আলাদা করে দেয়। দুদণ্ড কথা বলতেও ভাবা লাগে, মিশতে গেলে নানা রকম চিন্তা আসে। কারো সঙ্গে বসে 2 মিনিট কথা বলতেও অসহ্য একটা দ্বিধায় ভোগে। কেন এমন হওয়া লাগবে? আপনি তো মানুষ, রোবটের মতো অনুভূতি শূন্য তো নন। ভালো লাগা, মন্দ লাগা, মানসিক দিক থেকে নানা ঘটনায় বিধ্বস্ত হয়ে আর 10টা মানুষের মতোই তো সবকিছু অনুভব করতে পারেন। তাহলে আপনি কেন ব্যতিক্রম হবেন বলুন? এটা যুক্তিযুক্ত? আপনার অতীত নিয়ে যে বিষয়গুলো ধারণা করেছিলাম সেগুলো নিয়ে প্রশ্ন তোলার আগে শুধু একটাবার জানতে চাইব, আপনি আমায় বাধ্য হয়ে বিয়ে করেছেন? নীরব ভূমিকায় থাকা সাইদ মৃদু স্বরে বলল, আমার মনে হয় প্রশ্নটার উত্তর আপনি জানেন। বুকের ভেতরটা হু হু করে শীতল হাওয়ায় ছুঁয়ে যায়। কি যেন শোনার জন্য উদগ্রীব হয় মন। দোকান উৎকর্ণ করে আছে তার আবেগটুকু শোনার জন্য। ফিহা ব্যাকুল স্বরে বলল, উত্তরটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি স্পষ্ট জবানে উত্তরটা বলুন। 2 মিনিট নিরুত্তর ঘোর কাটিয়ে স্বভাবসিদ্ধ সুরে বলল সাইদ, নাবিলা, আপনি মানুষটাই এমন যেখানে আমার মতো ব্যক্তিও আপনার কাছে থাকাটা পছন্দ করে ফেলেছে। ভালো লাগতো। আপনি কথার জালে ফাঁসিয়ে কিভাবে কিভাবে যেন প্লেটের সবটুকু খাবার আমাকে খাইয়ে দিতেন। আপনার হিউম্যানিটি আমার জন্য অন্যরকম ছিল। এখনো মনে আছে, আপনার ওপর আমার বাজে স্বভাবটার জন্য রাগ ছেড়ে ফেলেছিলাম। আপনি জালিম, অভদ্র, আরো কত কি বাজে ওয়ার্ড ব্যবহার করে আমাকে রিপ্লাইটা দিয়েছিলেন। আমি সারা রাত ঘুমোতে পারিনি। একদিন যখন রাতের খাবারটা খাইয়ে দেওয়ার সময় বললেন, আর একটু ভাত নেই, তখন আমার মনে হয়েছিল আপনার ওইটুকু আচরণের জন্য হলেও বাকি জীবন আপনার বুকে কাটাতে চাই। আপনার এই আঙুল। কথাটুকু ওভাবেই আটকে রেখে গালের ওপর থেকে আঙুলগুলো ঠোঁটের ওপর রেখে দেয় সাইদ। চোখ বন্ধ করে চাপাকলির মতো সরু সরু আঙুলে চুমু খেয়ে জানায়, এই আঙুল আমাকে ব্যান্ডেজ করে দিয়েছিল। ইচ্ছে করত আপনার রুমের দরজায় কড়া নেড়ে কিছুক্ষণ আপনার কাছে বসি। ওরকম করা যেত না, হক নেই। গাড়িতে ভেজা শাড়িটা চেঞ্জের পর আপনার গা কাঁপিয়ে প্রচন্ড জ্বর এলো।
আপনার জ্বরাক্রান্ত শরীর আমার গায়ে জড়িয়ে দ্বীপের বাড়িতে চলে গেলেন। বাড়িটা শূন্য হয়ে গেল নাবিলা। ভালো লাগছিল না। সকালে নাশতার টেবিলে আপনার মুখটা কোথাও দেখতে পেলাম না আমি। প্রসন্ন বিভোর ফিহা আজ বুঝতে পারল কেন সেদিন ১৩২টা মিসড কল জমা হয়েছিল ফোনে। দ্বীপের বাড়িতে পৌঁছে ওর যে মনটাও দূরজগতে ছুটে ছুটে যেত তা কি এজন্যই? বহুক্ষণ পর মনের কথাটুকু ব্যক্ত করল ফিহা। ছাদে আপনি সেদিন খুব বাজেভাবে অপমান করেছিলেন। সহ্য করার মতো ছিল না। যদি আমি সেদিনই আপনার বাড়ি ছেড়ে চলে যেতাম তখন? তীব্র অপরাধবোধের নিগুড় চাহনি মেলে তাকিয়ে রইল সাইদ, মুখ নিরুত্তর। ঠোঁটের ওপর থেকে নরম হাতটা সরিয়ে ফিহার অতি সংলগ্ন নির্ভরতার কাছে নিজের মাথা গুজে দিল। পেশল বাহুজোড়ায় শক্ত করে জাপটে ধরলে ভীষণ শীতল স্বরে বলে উঠল, আমি দুঃখিত আপনার কাছে। আমার আচরণ সেদিন ভালো ছিল না। কিছু ঘটনায় প্রচণ্ড বেহেড হয়ে গেছিলাম। শ্বাস রুদ্ধ করে রাখা ফিহার ফুসফুস শিথিল করে বুকের কাছে থাকা মাথাটি কোমল হাত ছুঁয়ে দেয়। এতটা কাছে এর আগে কখনই নিজেকে ধরা দেয়নি লোকটা। গলার কাছে স্পর্শ হচ্ছে তার মাথা ভর্তি রেশম চুল। উত্তাল শ্বাসের সঙ্গে শ্বাস জড়িয়ে চুলগুলোকে আঙুলের ফাঁকে আবদ্ধ করে বলল, আপনি এখন স্বাভাবিক ব্যক্তির মতো কথা বলছেন, যেমনটা আমি সব সময় চেয়ে এসেছি। মনটা সম্পূর্ণ খুলে আমার সাথে কথা বলুন। গুছিয়ে কথা বলার প্রয়োজন নেই। যেটুকু বললে, জানালে গতকালের সব বিষয়গুলো বুঝতে পারবো, সেটুকু মন খুলে বলুন। আমি যথেষ্ট ধৈর্য নিয়ে বসে আছি আপনার কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর জানব। এবার অন্তত লুকোচুরির আশ্রয় নেবেন না জনাব, রিকোয়েস্ট করছি। চোখ বুজে রাখা সাইদ অনুমান করতে পারল তার হাতে সত্য আটকে রাখার দড়িটা আর নেই। ধীরে ধীরে হাতের আগল ফসকে ছুটে গেছে। যে কোনো মুহূর্তে বাইরে থেকেও ফাঁস হতে যাচ্ছে হয়তো সবকিছু। তার চেয়ে বরং নিজ মুখে কিছু ব্যাপার জানিয়ে রাখাটা সময় উপযোগী কর্ম। গভীর এক বুক দম ছেড়ে নিজের পেশাদার কাঠিন্য ভাবটা স্বতঃস্ফূর্ত গাম্ভীর্যে প্রকাশ করে বলল, বলুন, চেষ্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিতে। ফিহা মুঠো ভর্তি চুল ছেড়ে তার মুখটা দুহাতে নিজের দিকে তুলে বলল, বাড়ির বাইরে কেন প্রহরী বসিয়েছেন? দুটো দারোয়ান থাকা সত্ত্বেও কেন প্রয়োজন পড়ল বাড়তি নিরাপত্তার? মিথ্যে বললে তো এখন ধরা খাবেন জনাব সাইদ। সত্যটা বলুন। খালু নিজ মুখে স্বীকার করেছেন প্রহরীর কাজটায় আপনার হাত ছিল। প্রথম দফাতে এমন এক ভয়ানক প্রশ্ন ছড়বে আশা করেনি সাইদ। তবু পরিস্থিতিটা ভীষণ দক্ষ ও দূরদর্শিতার সঙ্গে ছক কষে আস্তে আস্তে বলা শুরু করলো, কিছু জিনিস আপনার কাছে আলোচনা করাটা আমার জন্য প্রোটোকল ব্রেক করার সমতুল্য। জি, আমি কিছু প্রোটোকলের আন্ডারে আছি। কিছু অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে। সেগুলো আপনার জানার বিষয় না। বাড়ির বাইরে ওগুলো আর্মড গার্ড বসানো। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য বহাল তবিয়তে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি সম্ভবত ভুলে গিয়েছিলেন আপনার বাড়িতে রাতের অন্ধকারে কে বা কারা যেন এসেছিল। এলাকাবাসী সেটাকে জিন বলে রেড স্ট্যাম্প দিয়ে রেখেছে। আদতে সেটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত কিনা সেটা আপনার জেলাভিত্তিক আন্তঃস্কুল প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত। কথাটা বোঝাতে পারলাম আমি? চক্ষু চরক গাছ দৃষ্টিতে দুঠোঁট মন্থর লয়ে ফাঁকা হতে থাকলো ফিহার। সাইদের গাল চেপে ধরা হাত দুটো নিজের অজান্তেই ঢিল পড়ে সাইবেরিয়ার আইসবার্গের মতো নিশ্চল হয়ে যাচ্ছে। সাইদর বক্ষস্থলের কাছ থেকে মাথা উঠিয়ে বালিশে রাখতেই মুখ থেকে সব নরম ছাঁচ হাওয়া করে বলল, লং জাম্প কম্পিটিশনে সেকেন্ড পজিশন থেকে মেডেল পেয়েছেন না? থতমত সুরে ফিহা বলল, জি জি। কি করেছিলেন সেদিন? ভীতিগ্রস্ত চেহারায় ঠোক গিলে বলল ফিহা, কিছু তো করিনি। আরো ভয়াবহ রকম কঠোর হলো সাইদ। মিথ্যে বললে ধরা খাবেন ওয়াইফ। আমার সামনে মিথ্যে চলে না। বলুন, সেদিন কি ধরনের কর্ম করেছিলেন? ভীষণ আতকে ওঠা ফিহা তার রুক্ষ রূপ দেখে শঙ্কিত হয়। একটু আগে স্বাভাবিক বানিয়ে ফেলা মানুষটাকে এখন কি রূপে রূপান্তরিত হতে দেখা যাচ্ছে। ওই দিন আমি খুব সকালে মাঠে যাই। আমি আর আমার বান্ধবী সাফা খেলার জন্য প্রাথমিক পর্যায়ে সিলেক্টেড ছিলাম। ও আর জিতেনি, কিন্তু আমার লং জাম্প খেলাটা শুরু হতে হতে দুপুর 1টা বেজে যায়। পুরস্কার বিতরণ সেদিনই করবে বলে 3টে পর্যন্ত আমাকে মাঠে থাকতে হয়েছিল। সাফা প্রাইভেট পড়ার জন্য দ্রুত বাসায় চলে যায়। 3টের পর পুরস্কার সহ টিচারদের সঙ্গে 2-1টা ছবি তুলে আমিও সেদিন বাসায় ফিরছিলাম। কিন্তু আন্দাজ করতে পারিনি স্কুলের ডান দিকের রাস্তায় একটা লোক কিনা। বলতে বলতে কথাগুলো জড়িয়ে ফেললে দম নেবার জন্য একটু থামে ফিহা। এক চুলো নড়চড় হয়নি সাইদের অন্তর্ভেদী কট্টর চোখের চাহনি।
শুকনো গলায় পরপর দুটো ঢোক গিলে আবারও বলতে শুরু করলো। লোকটা আমার রাস্তা আটকে বলল কাঁধের ব্যাগটা তার হাতে তুলে দিতে, না দিলে পরিণাম ভালো হবে না। এদিকে ব্যাগে ছিল বাবার ফোন, পুরস্কারের ক্রেস্ট। আপনি ফোনের জন্য পারমিশন নিয়েছিলেন? ফিহা চোখ নিচু করে কাচুমাচু সুরে বলে, না, বাবা জানতেন না আমি ফোন নিয়ে গিয়েছি, শুধু ফিমা আপুকে জানিয়েছিলাম। বুদ্ধিটা আপুই দেয়। বাবা সেদিন কোন একটা কারণে বাসায় থাকবে, বাইরে যাবে না। বাবা যতক্ষণ বাসায় থাকে সে জরুরি কল ছাড়া ফোনের কাছে যায় না। আপু তখন বলেছিল আমার খেলা শেষ হতে হতে ফোনটা জায়গা মতো রাখা যাবে, খেলা 10টায় শেষ হবে, আর ততক্ষণে কোনো ঝামেলা সৃষ্টি হলে সেটা দেখে রাখবে আপু। কিন্তু আমি বুঝে উঠতে পারিনি টিচাররা যে সেদিনই পুরস্কার বিতরণ কার্যক্রম করবে আর ছুটি দিবে দেরিতে। ওই বয়সে কিসের জন্য ফোন দরকার ছিল? প্র্যাঙ্ক কল? না, স্কুলে আমার সহপাঠী, আমার বান্ধবীরা ফোন নিয়ে গিয়েছিল বলে আমি ওদের দেখাদেখি ছবি তুলে স্মৃতিতে রাখতে চেয়েছিলাম। ওদের ফোনে ছবি তুলতে চাইলে ওরা অনেক সময় ফোন দিতে চাইতো না, নিজেরা নানা পোজে ছবি তুলতে প্রচুর ব্যস্ত হয়ে যেত, ফোন আর দিত না। ঠিক আছে, এরপর? সাইদের স্পষ্ট গলায় তাগাদার স্বর। এরপর লোকটার কোমরের পেছন থেকে ধারালো এক ছুরি বের করলো। স্কুলের বাইরের যে সাইডটায় আমি ছিলাম সেখানে ওই টাইমে মানুষ সব সময় কম থাকে। আমি চিৎকার করে মানুষ ডাকাডাকি করব সেই সুযোগ তখন ছিল না। ডাকলেও জানি ফল পাবো না, পেলেও ততক্ষণে লোকটা কাজ সমাপ্ত করে চলে যাবে। কথা শর্ট করুন। এরপর? লোকটার সামনেই কাঁধের ব্যাগটা মাটিতে রেখে ফোন বের করি। ঠিক সে সময় আমার পায়ের কাছে একটা বড় ইটের খণ্ড দেখতে পেলাম। আমি ইটের খণ্ডটা দিয়ে লোকটার দিকে ছুঁড়ে মারতে গেলেই খপ করে আমার হাতটা ধরে ফেললো। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। লোকটার চোখ দুটো লাল লাল কেমন নেশাগ্রস্তের মতো ছিল। আমার অন্য হাতে বাবার ফোন থাকায় লোকটা থাবা দিয়ে ফোনটা ছিনিয়ে নেয়। লোকটা তখনও থামেনি। গায়ে বিশ্রীভাবে হাত দিতে চাইলে আমি প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যাই। আমি জানতাম না সেদিন ম্যানহোলের ঢাকনা খোলা ছিল। ওই লোকটা তখন দু চোখ কুঁচকে কথাটার বলতে পারছিল না ফিহা। বীভৎস স্মৃতি স্পষ্টরূপে ওর মানসপটে জলজল করে ফুটে ওঠে। লোকটার পেছনে সুগভীর ম্যানহোলের ঢাকনাটা কর্তৃপক্ষের অবহেলায় খোলা পড়েছিল। আচানক ধাক্কায় তাল সামলাতে না পেরে লোকটা মোবাইল সহ পা ফুসকে সে ম্যানহোলের ভেতর উল্টে পড়ে যায়। বাসায় ফিরে কাঁদতে কাঁদতে ফোন নিয়ে যাওয়ার ঘটনাটা বাবাকে জানিয়ে দেয় ফিহা। সঙ্গে মানসিকভাবে ভয়ঙ্কর একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল বলে প্রচণ্ড ভয়ে জানায় ফোনটা স্কুলে থাকাকালীন ব্যাগ থেকে চুরি হয়ে গিয়েছে। চেষ্টা করছিল ঘটনা ফিমার কাছে জানাবে বলে, কিন্তু সৎ সাহস ওকে আর সহায়তা করেনি ভেতর থেকে। কাউকে জানায়নি সেদিনের দুর্ঘটনা। স্বামীর সামনে এভাবে অকপটে স্বীকার করে নেবে তাও ভাবতে পারেনি ও। সাইদ সব কথা শোনার পর আরো একবার বুঝতে পারলো দোষটা ওর না হলেও কোনো না কোনো সূত্রে ওর জন্যই। ওই একটা মাত্র ফোনের জন্য আজকে সব ঘটনা কার্নিশে ঝুলতে থাকা সুতোর মতো আটকে রয়েছে। সেখানে ঝুলে রয়েছে জীবন মৃত্যুর বাজি। সাইদ বালিশ থেকে মাথা উঠিয়ে মুখের উপর ঝুঁকে এলো হঠাৎ। কপালে ঠোঁট দুটো রেখে গভীর চুমু খেয়ে হিম জড়ানো কণ্ঠে বলল, আমার কাছে যা শেয়ার করেছেন ঘটনার ইস্তফা আজ এখানেই। এই বিষয় নিয়ে আর কোথাও কিছু উত্থাপন করবেন না। আরো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখনো অনেকটা সময় আছে। ঘুমান, বাইরে থেকে 2 মিনিট ঘুরে আসছি। গা থেকে কম্বলের ভারটা ত্রস্ত বেগে সরিয়ে বিছানার থেকে দাঁড়িয়ে পড়ল সাইদ। পরনে থাকা ধূসরবর্ণ শার্টের সব বোতাম ঘুমের সুবিধার জন্য খুলে ফেলেছিল। ফটাফট বোতামগুলো লাগিয়ে সেন্টার টেবিল থেকে এক খাবলায় মোবাইল, ওয়ালেট আর ওভারকোটটা তুলে ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে গেল। ওয়ারি থেকে উদ্ধার করা খাবারের পার্সেল দেখে আঁতকে উঠেছে উপরমহল। ভেতরে সাধারণ কিছুর খোঁজ মেলেনি, বরং ব্যাপক বিস্ফোরণ ঘটানো আত্মঘাতী বোমা বানানোর রসদ সেখানে নমুনা হিসেবে মজুদ ছিল। দেশের ভেতর কুচক্রী দল সুপরিকল্পিত উপায়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর যুদ্ধে নেমেছে। এই অতর্কিত হামলায় ষড়যন্ত্র কত বড় কালঝড়ের আভাস বয়ে আনছে তা আন্দাজ করতে পারছে দেশের উঁচু স্তরের নিরাপত্তা মহল। জোরদার গতিতে দেশের ভেতর খাটিয়ে দেওয়া হচ্ছে নীরবে নীরবে রেড অ্যালার্ট। সতর্ক করা হচ্ছে নিজ নিজ স্থান থেকে নির্দিষ্ট দাগ এলে ঝাঁপিয়ে পড়ার কঠিন যুদ্ধে। দেশের ভেতর বিভিন্ন প্রান্ত থেকে 12টি লাশ কোনো না কোনোভাবে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুন্ডুচ্ছেদ লাশ, কোনো রকমে শরীরের সঙ্গে ঝুলে রয়েছে এমন বিভৎস। 12টি লাশের ভেতর 2টি লাশের পরিচয় শনাক্ত করা গিয়েছে পুলিশের কর্মকর্তা হিসেবে।
বাকি 10টি লাশের অর্ধপচন অবস্থার জন্য পরিচয় জানানো এখনো সম্ভব হয়নি। রাতের আধারে বিশেষ এক অভিযান পরিচালনার সময় জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত আল কিবরিয়া বিল্লাল ওরফে কাজী আবু শিকদারের কাছ থেকে ছোট্ট একটা চিপ উদ্ধার করেছে তারা। অতি অত্যাধুনিক কিছু সিকিউরিটির পাশাপাশি চিপের ভেতর থাকা তথ্যগুলো এখনো ডিকোড করা যায়নি। আসন্ন পরিস্থিতি বড় দুর্বিষহ হতে যাচ্ছে বলে অসংখ্য জায়গা থেকে কমিয়ে আনা হচ্ছে কর্মকর্তাদের ছুটি। ছোট ছোট অ্যাসাইনমেন্ট থেকে সরিয়ে পাঠানো হচ্ছে গুরুত্বপূর্ণ প্ল্যান অফ অ্যাকশনে। তেমনি এক মন খারাপ করার সংবাদ পেয়ে মুখ কালো করে রেখেছে ইয়ামিন আদিব। ভেবেছিল লম্বা ছুটিতে স্ত্রী রুদাবাকে নিয়ে বান্দরবান থেকে ঘুরে আসবে, কিন্তু শেষ পর্যন্ত আর কর্মজীবনের ধোপে সেটা টিকল না। ফ্লোর থেকে মুখ তুলে সম্মুখের শ্বেতবর্ণ দেয়ালে দৃষ্টিবিদ্ধ চাইল সে। দেয়ালে সাঁটানো ফ্রেমবন্দি ছবিগুলোর দিকে তাকালে মনটা অতীতের হাসিঝরা দিনগুলোতে হারিয়ে যায়। আয়তকার একটা সোনালী ফ্রেমের ভেতর 5টি তরুণ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের দ্বিতীয় জন্মভূমি বাংলাদেশ মিলিটারি একাডেমির সম্মুখে। বিদ্রোহী শিখার ন্যায় জলজল করছে নজরুলের চরণখানা, চির উন্নত মমশির। ক্যাডেট জীবন থেকে বিএমএ জীবন ছিল আরও বেশ কণ্টকময় যাত্রা, প্রচণ্ড বেশি কঠোর পরিশ্রম সিদ্ধ বঙ্কিল। তবু আজ মনে হচ্ছে কত দ্রুতই না পেরিয়ে গেল জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো। আদিবের কানে আজও স্পষ্ট উদ্বেলিত গলাটা ঝনঝন করে বেজে ওঠে, ইউ আর সিলেক্টেড, ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি। জলপাই রঙের ইউনিফর্মটা আজ কাজের সূত্রে রূপান্তরিত হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ইউনিটের কালো ইউনিফর্মে। ফ্রেমবন্দি ছবিটার দিনগুলোতে কতই না আনন্দ ফুর্তি আর প্রশিক্ষণের মধ্য দিয়ে অতিবাহিত করেছে তারা 5টি নক্ষত্র। 5টি গুরুত্বপূর্ণ ভূমিকায় মাতৃভূমির সম্ভ্রম রক্ষায় তৎপর। সাইদ, লাবিব, ফাহাদ, সাব্বির, আদিব। গায়ে কালো ওভারকোট চাপিয়ে রিসোর্টের কিছুটা বাইরে এসেছে সাইদ। হাতে থাকা ডিভাইসটা কানে চেপে একটুক্ষণ অপেক্ষা করতেই ওপাশ থেকে কঠোর একটা সুর ভেসে আসে। শুনলেই আপনা আপনি মাথাটা ঝুঁকে আসে সম্ভ্রম চিত্তে। কলের অপেক্ষায় ছিলাম, খবর পেয়েছ নিশ্চয়ই? নিজ কণ্ঠস্বর মার্জিত এবং সুস্পষ্ট করে বলল সাইদ। ইয়েস স্যার, পেয়েছি। ওয়েল, পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য ডাকা হবে। নিজের জায়গা থেকে প্রস্তুত থেকো। আশা করছি এবারও একটা সফল ফলাফলের মুখ দেখব আমরা। I'll try my best to make this happen, sir. Have to make it success. The rest of the decision will come to you soon. God bless you. Roger, sir. Thank you. বুক ভর্তি টেনশনের স্তূপটা শীতল বাতাসে ছেড়ে দিয়ে এবার কলটা জায়গা মতো বসালো সাইদ। এবার একটা গুরুত্বপূর্ণ। কলটা দুবার রিংটোন বেজে রিসিভ হতেই ত্রস্ত কণ্ঠে কেউ বলল, সাইদ স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। আপডেট ফর দ্য কার? ট্রাইং টু গেট সাম ভাইটাল আপডেট স্যার। স্টিল দ্য রেজাল্ট ইজ 0। নেগেটিভ উত্তর চাই না ক্যাপ্টেন বিজয়। ওই গাড়িটার সম্পূর্ণ রিপোর্ট আমার যে কোনো মূল্যে চাই। যে কোনো উপায়ে সোর্স খাটিয়ে খোঁজ লাগিয়ে খবরটা ভেরি ফাস্ট আমাকে জানাও। রজার স্যার, আর কিছুদিন সময় দিন। টাইম স্টার্টস নাও। কলটা কেটে আবারও কটেজ মুখো ফিরে আসে সাইদ। 3 দিনের জন্য সে আর বাইরের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে না। শত মাথা খাটিয়েও বুঝতে পারছে না গতকাল ওই গাড়িটা কোন স্তরের পরিকল্পনা থেকে ধাক্কা মারতে এসেছিল। তাছাড়া তাৎক্ষণিকভাবে জানলই বা কি করে সাইদ যে স্ত্রী নিয়ে অন্য কোথাও রওনা হচ্ছে? ঈগল চক্ষুটা তার উপর কোথা থেকে নিক্ষেপ করা হচ্ছিল তাহলে? সাত সকালে এটুকু নিশ্চিত হয়েছে যে নাবিলার দোষেই হামলাকারীরা বারবার ওত পেতে রয়েছে, কিন্তু অদৃশ্য কোনো এক রক্ষা কবচের মতো সব ফাঁদ ভেস্তে যাচ্ছে দুষ্কৃতিকারীর। কাঠের দরজায় ঠেলা দিতেই পুরো ঘর আলোয় উদ্ভাসিত একটা নবপ্রচ্ছন্ন দিনের মতো অনুভূত হলো। জানালার সব পর্দা সরিয়ে বিছানায় গুছিয়ে ফিহা হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে চলে গেছে। সরসর পানির আওয়াজ পাওয়া যাচ্ছে। গা থেকে শিশির ভেজা ওভারকোটটা স্ট্যান্ড আলনায় ঝুলিয়ে দিতেই ফিহা তোয়ালেতে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো রুমে। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের সব বোতাম খুলে ফেলছে সাইদ। বিছানায় ইস্ত্রিযুক্ত আকাশি শার্ট রাখা। শার্টের দু প্রান্ত ধরে গা থেকে খুলে ফেলতেই আর চোখে তাকানো ফিহা জড়বুদ্ধির মতো স্থির হয়ে যায়। ভেজা হাত দুটো মুছতে থাকা শুভ্র তোয়ালটা হাত থেকে ফস করে ফ্লোরে পড়লেও ওর কোনো ভ্রুক্ষেপ নেই। আজ প্রথম এই শার্টহীন দেহের মানুষটাকে দেখতে পেয়ে বুকে স্পন্দন টালমাটাল রূপে অসহ্য আচরণ শুরু করেছে। এতদিন কি তবে এই নজরকাড়া সুঠাম পুরুষটার প্রশস্ত চৌকস বুকের মাঝেও ঘুমোচ্ছিল? তার দৃঢ় গাম্ভীর্য, তার লৌহ কাঠিন্য, তার সাবলীর ঠাট প্রত্যুত্তর,
তার দৈহিক পুরুষ সৌন্দর্যের মাঝে এতটা সময় থেকেও কোথাও যেন ফাঁকা রয়ে গেছে, ভীষণ একটুখানি। সম্পর্কের দাবি দাওয়া নিয়ে এখনো মুখ ফুটে কিছু উচ্চারণ না করলেও ফিহা তার উঠতি মনস্ক দ্বারা বুঝতে পারছে এই অপরূপ শ্রীমঙ্গলে সুন্দর কিছু মুহূর্ত তাকে উপহার দেয়া দরকার। ছোট্ট একটা ঢোক গিলে ফ্লোরের তোয়ালেটা বিছানায় উঠিয়ে ফিহা পায়ে পায়ে ধীর পায়ে সাইদের পিছু এসে থামে। সাইদ সকাল থেকে ভীষণ চিন্তিত, মনের ওপর পেশাদারিত্বের ইনস্টিংক্ট ভর করেছে। হুট করে আয়নার ভেতর কোমল মুখটি দেখতে পেয়ে সাইদ বুঝতে পারলো ওর চাহনি দুটো নেশা মাখানো, যেন কিছু ব্যক্ত, কিছু প্রকাশ করবার দুর্বিনীত ইচ্ছা থেকে অমন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সাইদ বিচলিত ভাবটা সন্তর্পণে আড়াল করে ছোট্ট প্রশ্নে শুধায়, কিছু চাই? ফিহা পিঠের পেছন থেকে উন্মুক্ত বুকের সামনে এসে মুখ তুলে চাইল। 6 ফিট 1 ইঞ্চির কাছে 5 ফিট 5 ইঞ্চির উচ্চতা নত হয়ে গিয়েছে। সাইদ ব্যাপারটা বুঝতে পেরে নির্মিত কোমরটা জড়িয়ে সঙ্গে সঙ্গে নিজ উচ্চতায় চেয়ে কয়েক ইঞ্চি উঁচু করে ফেলল ওকে। এবার সে নিজেই মাথা তুলে ফিহার হাসি হাসি মুখটার দিকে দৃষ্টি তাক করে বলল, 6 ফিট 3 ইঞ্চি বানিয়ে দিলাম, এবার বলুন। নরম দুটি হাতে সাইদের গালদয় আবদ্ধ করে মিষ্টি হাসিটা ছুড়ে দিয়ে বলল, যা চাই পারবেন দিতে? সাইদের সপাটে চোস্ত জবাব, আপনার উত্তরের ওপর নির্ভর। জাদ্রের মুখ লোকটার কথা শুনে খিলখিল করে হেসে ওঠে ফিহা। ডান হাত তার শিশির ভেজা চুলগুলোতে অবিন্যস্ত করে দিতে দিতে বলল, অফুরন্ত সময় চাই আমি, গুরুত্বপূর্ণ সময়, পারবেন দিতে? নিজের মুখ থেকে কয়েক ইঞ্চি উঁচুতে থাকা মিষ্টি মুখটার পানে সাইদের চোখের চাহনিতে হাসি ফুটল। কিয়ৎক্ষণ নীরব থেকে চোখা এক ইঙ্গিত তুলে বলল, বেকার ব্যক্তি চাইছেন আপনি। বেকার ব্যক্তিরা আপনার মতো ওয়াইফদের দুদণ্ড আরামে থাকতে দেবে না। প্রথম কমিনিট কথার মর্মটা বুঝতে না পেরে জুলজুল চোখে তাকিয়ে থাকলো ফিহা। বুঝতে পারল না কি বোঝালো এই লোক। মাঝে মধ্যে এই লোকটার ভারী ভারী কথাগুলো বুঝতে প্রচুর হিমশিম খেতে হয়। তবু ঠোঁট মুচড়ে বারবার কথাটা মস্তিষ্কের কাছে ঠেলে দিলে অতঃপর ইশারাটা বুঝতে পারল ফিহা। রক্তিম হলো মুখ, দৃষ্টি নামিয়ে অপ্রস্তুত চেহারায় কাচুমাচু করে বলল, আপনি তো বেকার লোক নন, বেকারদের কথা আপনার জন্য না। আপনি যথেষ্ট ব্যস্ত একটা ব্যক্তি, এজন্যই কথাটা বলেছি। ফিহা বুঝতে পারেনি ওর স্বামী নামক পুরুষটি দুকাঠি বেশি এসে আনা। ডানে বায়ে পথ ফুরে বেরিয়ে গেলেও ধনুকের তীর সে বুলেটের মতোই নিক্ষেপ করে। সাইড ড্যামকে আর একটা ভাব ফুটিয়ে আবারও বলে উঠল, পরীক্ষার আগের দিন রাতে সিলেবাস কমপ্লিট করাটা একটু বেশি টাফ, কিন্তু সিলেবাসটা মানুষ কমপ্লিট করেই যায়, আধুরা রাখে না। আপনাকেও রাখবো না। এ দফাতেও কথার গুঁড়ো অর্থটা বুঝতে নাকানি চুবানি খেতে হলো ফিহাকে। সিলেবাস কমপ্লিটের সঙ্গে এই সুন্দর মুহূর্তের কি সম্পর্ক? কি বোঝাতে চাইল সে? আবারও মুখে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে চিন্তা করতে থাকলে আচমকা বুঝতে পারল কিছু। চোখ খিচুনি দিয়ে রক্তাভ মুখটা অন্যদিকে সরিয়ে ফেললে লালচে লাজক অবস্থা দেখে মৃদু হাসল সাইদ। চোখ বুজে আস্তে করে নিজের মাথাটা ওর উষ্ণ কোমল সত্তায় গুজে দিয়ে চুপ করে রইল। মনটা হিংস্পর্শী হাওয়ায় ঠান্ডা হয়ে আসছে। বুকের ভেতর অনন্ত অব্যক্ত দুঃখ আজ অসার। নিজেকে কেমন আবেগাচ্ছন্ন পরম নির্ভরতার ভেতর অনুভব করল। তার দেহের পুরুষালী রক্তে প্রণয়, আবেগ, নির্ভরতার এক যুগান্তকারী পরিবর্তন সে রেখে দিতে চায় এই কোমল সারল্য রমণীর দ্বারে। ফিহা সেভাবেই তার সুদৃঢ় বাহুবন্ধনের ভেতর 6 ফিট 3 ইঞ্চি উচ্চতায় স্থির হয়ে থাকলে চোখ দুটো নত করে চাইল। ঘন কালো ঝলমল করা মখমলি চুলগুলিতে মুখ নামিয়ে নরম ঠোঁট দুটো চোখ বন্ধ করে চেপে দিল। এই লোকটাকে বুকের সর্বতলার অন্তকোল থেকে ভালোবেসে ফেলেছে। হয়তো মুখ ফুটে কখনো বলা হয়নি এই ভালোবাসার পরিমাণ কত বিশাল, কতটা অসীম। বহুক্ষণ পর ফিসফিস করা ঘোর স্বপ্নালু কণ্ঠে ধীরে ধীরে বলে উঠল সাইদ, নাবিলা, মনের শব্দটা আরশ পর্যন্ত পৌঁছে যায়, আপনি না হয় ঠোঁটের শব্দগুলো বুঝে নিন। পাতা ঝরা শুষ্ক শীতের গোধূলি বিকেলে নৈসর্গিক রূপমায়া নিয়ে বসে আছে শ্রীমঙ্গল। চারিদিকে অপার স্তব্ধতা, বাতাসে সতেজ গাছগাছালির বুনো বুনো গন্ধ মাখানো আমেজ। ধু ধু করে সবুজ প্রান্তরে কুয়াশা জড়িয়ে আসছে আধো আধো ধূসরে। অনেকক্ষণ ধরে প্রতীক্ষায় থাকা মনটা আর মানছে না। হঠাৎ এই অসহ্য ফোন কলের আগমন।
কেন যে ফোনটা সুন্দর মুহূর্তের মাঝে গুবলেট পাকাতে চলে আসে। সকালটা ভারী সুন্দরভাবে কাটলেও দুপুরের পর থেকে আকাশ সম ব্যস্ততা নিয়ে ল্যাপটপের ভেতর বুঁদ হয়ে গিয়েছে লোকটা। লাগেজে করে কখন যে ব্যক্তিগত ল্যাপটপটা ঢুকিয়ে এনেছে তা লক্ষ্য করেনি ফিহা। লক্ষ্য করলে চুরি করে হলেও ওই সতীন বস্তুটাকে চুলোর আগুনে ছেড়ে দিয়ে আসতো। পাতলা বস্তু হলেও এভাবে দুহাতে নিজেকে ঢেকে রাখাটা একদণ্ড সম্ভবপর হচ্ছে না। মনের ভেতরে দাউ দাউ করে থাকা ক্রোধিত আগুন নিয়ে শূন্য রুমটা ছেড়ে বারান্দায় ঢুকলো ফিহা। বিকট শব্দ করে স্বচ্ছ কাচের স্লাইডিং দোরটা লাগিয়ে বাইরে ফ্লোরে পেতে রাখা নরম তোষকে আরাম জায়গাটুকুতে বসে পড়ল। সমস্ত শরীর পাতলা কম্বলে খোলসের মতো মুড়িয়ে বারান্দার শেষ প্রান্তে থাকা কাচের রেলিংয়ে মাথা ঠেকিয়ে রাখল। ছোট্ট সারপ্রাইজটা নিষ্ঠুর খারাপ লোকটা নষ্ট করে দিয়েছে। জানলই না কত যত্ন করে একটু একটু করে সব মন তার জন্য বিশেষ পসরা সাজিয়েছিল। পায়ের ব্যথাটা এখন বেশ কম। মাথার বাঁ দিকে থাকা ছোট্ট চোটটায় ব্যান্ডেজ পাল্টে মলম মাখিয়ে নিয়েছে। গতকাল আকস্মিক এই চোটটার জন্য কিয়ৎ সময়ের জন্য বেহুশ পড়েছিল, তবে গুরুতর কোনো সমস্যার ভেতর পড়েনি। এখনো কিছু কিছু প্রশ্নের জবাব নিয়ে আলোকপাত করেনি সে। বলেনি কেন গাড়িটা ওভাবে পেছন থেকে ধাক্কা মারতে এসেছিল, কেন সে সারাদিন ব্যস্ত থাকে ওই সামান্য যান্ত্রিক ফোন বস্তুতে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেল ফিহা। কাঠের ফ্লোরে ভারী ভারী পদশব্দের আওয়াজ হৃদয়কোণের ডঙ্কা বাজিয়ে তুলছে। একবারও বাদিকে মুখ ফিরিয়ে আগত ব্যক্তিটির দিকে দেখার প্রয়াস করল না। মুখ ফুলিয়ে যেদি অভিমানিনীর ন্যায় কপাল কুঞ্চন করে সামনে তাকিয়ে রইল। নাবিলা, আই এম রিয়েলি সরি। ঘণ্টাখানিক আগে ডেকেছিলেন, আই ওয়াজ বিজি ইন সাম আউটওয়ার্ক। মুখ ঝামটা দিয়ে কঠিন কিছু শব্দ উচ্চারণ করতে চাইছিল ফিহা, তবু মনের দুয়ারে আগল পরিয়ে তিক্ত মুখে বলল, আপনি যান আপনার আউটওয়ার্ক করতে। আসতে বলেছে কে? যান না। উত্তপ্ত আবহাওয়ার গরম হলকা দেখে ভ্যাবাচেকা খেয়ে যায় সাইদ। এ কি আজব কাণ্ড! গরম তেলে ছ্যাত করা বেগুনের মতো জ্বলছে কেন? সে কি বড় কোনো ভুল করে বসেছে? সাইদ জড়ো জড়ো মুখ নিয়ে ফিহার কাছে ঠিক পিঠ সংলগ্ন এসে বসল। আগাগোড়া কম্বলে মোড়ানো শরীরে অনুবীক্ষণ চাহনি বুলিয়ে কপাল কুঞ্চন করতে করতে জিজ্ঞেস করল, সমস্যা কি? আপনি ডেকেছেন, এলাম তো। এখন মুখ ঘুরিয়ে রেলিংয়ের ওপাশে কোন প্রজাতির গরু ছাগল দেখছেন? কথার ছিরি দেখে ঝলসে ওঠা বারুদের মতো মুখ ঘোরালো ফিহা। তাকালো এক পলক, নাক ফুলিয়ে ক্রুদ্ধশ্বাস ছেড়ে ঝট করে মুখটা আগের জায়গায় ফিরিয়ে নিল। গোধূলির রং চার্জ শেষ হওয়া লাইটের মতো নিভে নিভে আসছে। চারিদিকে অতিথি পাখিদের বিরামহীন কুজন। সাইদ কি যেন আন্দাজ করে ডান হাতের মুঠোয় কম্বল খামচে এক টান দিয়ে সরিয়ে ফেলল। চরম আতঙ্কে ফিহা ভরকে গেল। নিজ গায়ে আর কম্বলের পর্দা দেখতে পেল না। খুলে নিয়েছে গায়ের কম্বলটা। সর্বনাশ! ঝট করে মুখটা পিছু ফিরিয়ে দেখল, ওর দিকে হতবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সাইদ, চোখ দুটো নিষ্পলক। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।